পুলিশ আগে আসবে নাকি ওরা? ভাইয়া, আমি ভয় পাচ্ছি। এই নাও, সব নিয়ে যাও, শুধু আমাদের ছেড়ে দাও। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। গ্রামের বাইরে সেই কুড়ের ঢিবিতে হালকা ধোঁয়াশা ছেয়ে আছে। প্রতিদিনের মতো আজও সেখানে এক রোগা পাতলা ছেলেটা ঝুঁকে কিছু খুঁজছে। তার নাম সাপি, বয়স মাত্র 16 বছর। ছেঁড়া স্কুল ইউনিফর্ম, জুতোর সামনে বড় ফুটো, আর হাতে একটা পুরনো বাঁশের লাঠি। এই ছিল তার পরিচয়। গ্রামের অন্য বাচ্চারা তাকে দেখলেই হাসাহাসি করত। দেখো দেখো, কুড়ানো সাপি এসে গেছে। সাপি কিছু বলতো না, মাথা নিচু করে নিজের কাজের মন দিত, যেন এসব কথা সে বহু আগেই শুনে অভ্যস্ত হয়ে গেছে। তার পরিবার বলতে কেউ নেই। মা অনেক আগেই মারা গেছে। বাবা 3 বছর আগে অসুখে ভুগে পৃথিবী ছেড়েছে। এখন তার পৃথিবী শুধু তার ছোট বোন রিয়া, বয়স 10 বছর। দুজনেই থাকে মামার বাড়িতে, কিন্তু সেখানে তাদের আপন কেউ ভাবে না, যেন তারা একটা বাড়তি বোঝা। প্রতিদিন ভোরে সাপি বের হয় কুড়াতে। প্লাস্টিক বোতল, পুরনো লোহা যা পায় সব সংগ্রহ করে। এগুলো বিক্রি করে দিনে প্রায় 300 থেকে 400 টাকা আয় করে। সেই টাকা দিয়ে রিয়ার স্কুল ফি, খাবার আর ন্যূনতম প্রয়োজন মিটায়। রাত হলে তারা দুজন একটা পুরনো চাটাইয়ের উপর শুয়ে পড়ে। কথা খুব কম হয়, শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে। চোখেই যেন সব কথা বলা হয়ে যায়। সেদিনও অন্যদিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু সেদিনের সকালটা আলাদা ছিল। সাফি নতুন একটা কুড়ের ঢিবির কাছে গেল। চারদিকে কুয়াশা, পরিবেশ অস্বাভাবিকভাবে শান্ত। দূরে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। সে লাঠি দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ থেমে গেল। তার চোখ পড়ল একটা বস্তার উপর। বস্তাটা একদম পরিষ্কার, যেন নতুন, না কোনো ময়লা, না কোনো দাগ। মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। সাফির বুক ধক করে উঠল। সে চারদিকে তাকালো, কেউ নেই। ধীরে ধীরে নিজের মনে পড়ল, কে ফেললো এটা এখানে? কে ফেললো এটা এখানে? সে বস্তাটা টানার চেষ্টা করলো। অত্যন্ত ভারী, মনে হচ্ছিল ভেতরে যেন পাথর ভরা। তার ভিতরে কৌতূহল আর ভয়ের অদ্ভুত মিশ্রণ তৈরি হলো। হয়তো কোনো পুরনো জিনিস বা বই। সে ভাবলো, যদি ভালো কিছু থাকে বিক্রি করে রিয়ার জন্য নতুন বই কিনতে পারবো। সে আবার চারদিকে তাকালো, সব নীরব। তারপর ধীরে ধীরে বস্তাটা টেনে একটা গাছের আড়ালে নিয়ে গেল। হাত কাঁপছিল। সে দড়িটা খুলতে শুরু করলো। দড়ি খুলে বস্তার মুখ খুলতেই ভেতরে দেখা গেল প্লাস্টিক মোড়ানো কিছু গোছা। তার শ্বাস বন্ধ হয়ে গেল। সে কাঁপা হাতে একটা গোছা বের করলো। প্লাস্টিক খুলতেই ভিতরে 500 টাকার নতুন নোট, একদম নতুন, চকচকে, যেন এখনই ছাপা হয়েছে। সাপি হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি সত্যি? সে আবার চারদিকে তাকালো, কেউ নেই। তার বুক দ্রুত উঠানামা করছে। সে দ্রুত সব গোছা আবার বস্তার ভিতরে ঢুকিয়ে দিল। তারপর বস্তাটা শক্ত করে বেঁধে কাঁধে তুলে নিল। বস্তা এত ভারী ছিল যে হাঁটতে কষ্ট হচ্ছিল, তবুও সে দৌড়াতে লাগলো। রাস্তার প্রতিটা শব্দ তার কাছে ভয়ঙ্কর লাগছিল। পাতার আওয়াজ, কুকুরের ডাক, দূরের মানুষের কথা, সবকিছু যেন তাকে তাড়া করছে। অবশেষে সে বাড়িতে পৌঁছালো। ছোট্ট ঝুপড়ি। দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। বস্তাটা এক কোণে রেখে পুরনো চাটাই দিয়ে ঢেকে দিল। তারপর দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রইল। কেউ আসেনি। ধীরে ধীরে সে বস্তার কাছে গিয়ে বসলো। আবার খুলল। নোটের ঝলক তার চোখে পড়তেই সে চোখ কুঁচকে ফেলল। সে একটা গোছা বের করে গুনতে লাগলো। 100টা নোট, প্রতিটা 500 টাকা, মানে এক গোছায় 50,000 টাকা। তার মাথা ঘুরে গেল। সে আন্দাজ করলো এখানে কমপক্ষে 50 থেকে 60টা এমন গোছা আছে, মানে কোটি টাকা। সে বসে পড়ল। এত টাকা কেউ ফেলে যায় কিভাবে? তার মনে ভয় ঢুকে গেল। যদি এটা কোনো বড় লোকের হয়, কোনো নেতার বা খারাপ লোকের। তার শরীর ঘামে ভিজে গেল। সে দ্রুত সব টাকা আবার গুছিয়ে বস্তায় বেঁধে ফেলল। মাথা ধরে বসে পড়ল। একদিকে আনন্দ, রিয়ার ভালো পড়াশোনা, নতুন জামা, ভালো খাবার। অন্যদিকে ভয়, যদি কেউ জেনে যায়, যদি পুলিশ ধরে, যদি আসল মালিক খুঁজে পায়।
সেদিন রাতে তার ঘুম এলো না। রিয়া ঘুমিয়ে পড়ছিল, কিন্তু সাফি বসে বসে বস্তার দিকে তাকিয়ে রইল। তার মাথায় একটাই চিন্তা, কাল একটু নেব, শুধু দরকার মতো, কেউ জানবে না। ভোর হলো, সে আয়নায় নিজের দিকে তাকালো। চোখ লাল, মুখ ক্লান্ত, কিন্তু আজ চোখে এক অদ্ভুত আলো ছিল, আশা। সে সিদ্ধান্ত নিল বুদ্ধি করে ব্যবহার করতে হবে। সেদিন সে বস্তা থেকে 10,000 টাকা বের করলো। বাজারে গেল, রিয়ার জন্য নতুন ইউনিফর্ম কিনলো, কিছু বই, চাল, ডাল, সবজি। বাড়ি ফিরতে রিয়ার চোখ চকচক করে উঠল। ভাইয়া, এত কিছু কোথা থেকে? সাপি একটু হাসলো। আজ কুড়াতে ভালো জিনিস পেয়েছিলাম, বিক্রি করেছি। রিয়া খুশিতে জড়িয়ে ধরল, কিন্তু সাপির মনে ভয় রয়েই গেল। পরবর্তী কয়েকদিন সে একইভাবে চলতে লাগলো। অল্প অল্প করে টাকা ব্যবহার করত। একটা ছোট ঠেলা কিনে ব্যবসাও শুরু করলো। পুরনো খেলনা, বই, ছোটখাটো জিনিস বিক্রি করতে লাগলো। লোকজন আসতে শুরু করলো, আয় বাড়তে লাগলো, কিন্তু আসল টাকা তো এখনো সেই বস্তায়। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগলো। নতুন জামা, পরিষ্কার চুল, আত্মবিশ্বাস। স্কুলের শিক্ষকও বললেন, সাপি, তোমাকে আজকাল অনেক ভালো লাগছে। কিন্তু রাতে সবকিছু বদলে যেত। রিয়া ঘুমিয়ে পড়লে সাপি চুপচাপ বস্তার কাছে বসে পড়তো। নোটগুলো বের করতো, দেখতো, ভাবতো, এই টাকা কার? কেউ কি খুঁজছে? তার বুকের ভিতর অজানা ভয় জমে উঠতে লাগলো। সে বুঝতে পারলো এই টাকা শুধু আশীর্বাদ না, এটা হয়তো একটা বড় বিপদের শুরু। দিনগুলো ধীরে ধীরে বদলাচ্ছিল, কিন্তু সাপির ভিতরে অস্থিরতা কম ছিল না। বাইরে থেকে দেখলে মনে হতো তার জীবন যেন ঠিক পথেই এগোচ্ছে। ছোট্ট ব্যবসা, রিয়ার পড়াশোনা, একটু ভালো খাবার, সবাই যেন স্বপ্নের মতো। কিন্তু ভিতরে ভিতরে সে জানতো এই সুখের ভিতটা খুবই দুর্বল। এক সন্ধ্যায় তারা দুজন ঘরে বসেছিল। রিয়া বই পড়ছিল আর সাপি চুপচাপ বসেছিল। হঠাৎ পাশের বাড়ি থেকে টিভির শব্দ ভেসে এলো। বড় চুরি, শহরে এক প্রভাবশালী বিল্ডারের বাড়ি থেকে কোটি টাকার নগদ টাকা উধাও। সাপির বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে উঠে পাশের জানালার কাছে গেল। টিভির শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। পুলিশ জানিয়েছে চোরেরা টাকার বস্তা ভরে কোথাও লুকিয়ে রেখেছে, তদন্ত চলছে। সাপির শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখের সামনে যেন সেই বস্তার ছবি ভেসে উঠল, ঠিক একই রকম বস্তা। তার হাত কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে ঘুরে নিজের ঘরের কোণে রাখা বস্তাটার দিকে তাকালো। মনে হচ্ছিল ওটা এখন আর শুধু একটা বস্তা না, ওটা একটা বিপদ। সেদিন রাতে সাপির ঘুম এলো না। সে বারবার বস্তা খুলে দেখছিল। নোটগুলো এখন আর আগের মতো সুন্দর লাগছিল না। মনে হচ্ছিল যেন প্রতিটা নোট তাকে প্রশ্ন করছে, তুমি কি ঠিক করছো? পরের সকালে তার চোখ লাল ছিল। রিয়া খেয়াল করলো, ভাইয়া, আপনি ঠিক আছেন? সাপি জোর করে হাসলো, হ্যাঁ, কিছু না, শুধু ক্লান্ত। কিন্তু রিয়া থামলো না। আপনি আগের মতো নেই, কিছু লুকাচ্ছেন। সাপি চুপ করে গেল। সে বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল। সেদিন রিয়ার স্কুলে ফি দিতে হবে। ভাইয়া, টিচার বলেছে আজ ফি না দিলে পরীক্ষা দিতে দেবে না। সাপির বুক চেপে ধরলো। সে তো সহজেই টাকা দিতে পারে, কিন্তু এখন ভয় লাগছে। যদি কেউ জিজ্ঞেস করে, যদি সন্দেহ করে। তবুও সে সিদ্ধান্ত নিল, শুধু দরকার মতো। একটা গোছা থেকে 10টা নোট বের করলো, 5,000 টাকা। তার হাত কাঁপছিল। স্কুলে গিয়ে ফি জমা দিল। ক্লার্ক টাকা দেখে ভুরু কুচকালো। এই নতুন নোটগুলো কোথা থেকে আনলে? সাপির গলা শুকিয়ে গেল। কুড়িয়ে পেয়েছি। লোকটা একটু হাসলো, তোমার তো ভালো ভাগ্য। কিন্তু সেই হাসির মধ্যে সন্দেহ ছিল। সাপির মনে হলো সবাই যেন তাকে সন্দেহ করছে। বাড়ি ফেরার পথে সে বারবার পিছনে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। সন্ধ্যায় রিয়া খুব খুশি ছিল। ভাইয়া, আমি এখন পরীক্ষা দিতে পারবো। সে সাফিকে জড়িয়ে ধরল। সাফিও তাকে জড়িয়ে ধরল, কিন্তু তার ভিতরে ঝড় বইছিল। রাত হলো, রিয়া ঘুমিয়ে পড়ল। সাফি আবার বস্তার সামনে বসে পড়ল। তার মাথায় একটাই প্রশ্ন, এই টাকা কি আমার? হঠাৎ বাইরে একটা শব্দ হলো। মনে হলো কেউ ঝুপড়ির পাশে দাঁড়িয়ে আছে। সাপির শ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। হাঁক দিয়ে বাইরে তাকালো। অন্ধকার, কিন্তু দূরের রাস্তার পাশে একটা মোটরসাইকেলের হেডলাইট জ্বলছে। একজন লোক দাঁড়িয়ে, সিগারেটের ধোঁয়া উঠছে। সাফির বুক কেঁপে উঠল। সে কি আমার জন্য? সে তাড়াতাড়ি বস্তাটা আরো গভীরে লুকিয়ে ফেলল। পুরনো কাঠের বাক্সর নিচে চাপা দিল। তারপর বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না।
পরের কয়েকদিন সে আরো সতর্ক হয়ে গেল। বেশি টাকা ব্যবহার করা বন্ধ করলো, শুধু একেবারেই দরকার হলেই বের করত। কিন্তু সমস্যা হলো মানুষের চোখ। স্কুলের বন্ধুরা বলতে লাগলো, এই সাপি, নতুন জুতো, নতুন জামা, টাকা কোথা থেকে আসছে? সাপি হেসে বলতো, মামা দিয়েছে। কিন্তু সে বুঝতে পারছিল সবাই বিশ্বাস করছে না। একদিন বিকেলে সে ঠেলায় বসে জিনিস বিক্রি করছিল। হঠাৎ এক লোক তার সামনে এসে দাঁড়ালো, লম্বা, কালো চশমা, হাতে মোবাইল। তুমি সাফি? হ্যাঁ। সাপির বুক ধরপড় করতে লাগলো। হ্যাঁ। লোকটা একটু ঝুঁকে বলল, আমি শহর থেকে এসেছি, পুলিশের কাজ করছি। সাপির গলা শুকিয়ে গেল। লোকটা আবার বলল, এলাকায় একটা বস্তা হারিয়েছে, অনেক টাকা ছিল, তুমি কিছু দেখেছো? সাপির শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হচ্ছিল সব শেষ। তবুও সে নিজেকে সামলে বলল, না, আমি কিছু পাইনি। লোকটা হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। আচ্ছা, মনে পড়লে জানিও, ইনাম পাবে। সে চলে গেল। কিন্তু সাপির মনে হলো সে মিথ্যে বলছে, সে পুলিশ না, তার চোখে অন্য কিছু ছিল। সেদিন রাতে সাপি আর দেরি করলো না। সে রিয়াকে বলল, কাল আমরা এখানে থাকবো না। রিয়া অবাক, কেন ভাইয়া? এখানে ভালো লাগছে না। পরের সকালে সাপি বস্তাটা কাঁধে তুলল, রিয়ার ছোট ব্যাগ হাতে নিল। দুজনেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে এসে যখন মেন রাস্তায় উঠল, হঠাৎ পিছন থেকে মোটরসাইকেলের শব্দ। সাপি ঘুরে তাকালো, সেই লোক। এবার তার সাথে আরো দুইজন। লোকটা চিৎকার করলো, থামো! সাপি কিছু না ভেবে দৌড়াতে শুরু করলো, রিয়ার হাত শক্ত করে ধরে। রিয়া কাঁদতে লাগলো, ভাইয়া কি হচ্ছে? সাপি কিছু বলল না, সে শুধু দৌড়াতে লাগলো জঙ্গলের দিকে। বস্তা কাঁধে ভারী হয়ে উঠছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু থামার উপায় নেই। পিছন থেকে আওয়াজ, বস্তা দিয়ে দাও, না হলে খারাপ হবে। সাপির মাথা ঘুরছিল। সে বুঝতে পারলো এই টাকা এখন আর তার জীবনের সবচেয়ে বড় বিপদ। দৌড়াতে দৌড়াতে সে একটা পুরনো মন্দিরের পিছনে ঢুকে পড়ল। দুজনেই দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। রিয়া কাঁপছিল, ভাইয়া আমি ভয় পাচ্ছি। সাপি তাকে জড়িয়ে ধরলো, আর নিজের চোখেও জল। সে বস্তাটা খুললো, নোটগুলো বের করে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, এই টাকা আমাদের জন্য না। দূরে সাইরেনের শব্দ শোনা গেল, পুলিশ! এখন কি হবে? পুলিশ আগে আসবে নাকি ওরা? সাপির চোখ বন্ধ করলো। একটা সিদ্ধান্ত নিতে হবে, এখন আর লুকিয়ে লাভ নেই, সত্যি বলতেই হবে। মন্দিরের পিছনে দেওয়ালে আড়ালে সাপি আর রিয়া গুটিয়ে বসেছিল। দুজনেরই শ্বাস দ্রুত, বুকের ধুকপুকানি যেন বাইরের পর্যন্ত শোনা যাচ্ছে। রিয়া সাপির জামা শক্ত করে ধরে বলল, ভাইয়া ওরা কারা? সাপি তার মুখে হাত দিয়ে ফিসফিস করে বলল, চুপ, কিছু বলিস না। বাইরে পায়ের শব্দ শোনা যাচ্ছিল। এদিকেই আছে, বস্তা ভারী, বেশি দূরে যেতে পারবে না, একজন লোক বলল। আরেকজন বলল, তাড়াতাড়ি খোঁজ, পুলিশ চলে আসছে। সাপির বুক কেঁপে উঠল। সে বস্তাটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু এবার সেটা আর সম্পদ মনে হচ্ছিল না, একটা অভিশাপ মনে হচ্ছিল। দূরে পুলিশের সাইরেন আরো জোরে শোনা গেল। লাল নীল আলো মন্দিরের দেওয়ালে পড়তে শুরু করলো। সাপির মাথায় ঝড় বইছিল। যদি ওরা আগে পায়, যদি পুলিশ ধরে ফেলে, রিয়ার কি হবে? ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠ শোনা গেল, সাপি, রিয়া, কোথায় তোমরা? সাপি চমকে উঠল, এটা তার মামার কণ্ঠ। সে আস্তে করে উকি দিল, দেখলো মামা পুলিশের সাথে দাঁড়িয়ে আছেন। বেটা, ভয় পেও না, বেরিয়ে আয়, সব ঠিক হয়ে যাবে, মামা চিৎকার করছিলেন। কিন্তু সাপির মনে দ্বিধা, মামা কি সত্যি আমাদের সাহায্য করতে এসেছে, নাকি তিনি ওদের সাথে? ঠিক তখনই সেই তিনজন লোক মন্দিরের পিছনে এসে পড়ল। একজন পকেট থেকে বন্দুক বের করলো, বেরিয়ে এসো বাচ্চারা, বস্তা দিয়ে দাও, কিছু করব না। রিয়া কেঁদে ফেললো, ভাইয়া আমি ভয় পাচ্ছি। সাপির চোখ ভেজে উঠল। সে বস্তাটা খুললো, একটা টাকার গোছা বের করলো, হাত কাঁপছিল। এই নাও, সব নিয়ে যাও, শুধু আমাদের ছেড়ে দাও। লোকটা হেসে উঠল, সব না, পুরো বস্তা চাই। সে সামনে এগিয়ে এলো। ঠিক তখনই পুলিশের গাড়ি দ্রুত এসে দাঁড়ালো। হাত উপরে, কেউ নড়বে না, পুলিশ চিৎকার করলো। তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলো। গুলির শব্দ হলো, একজন মাটিতে পড়ে গেল, বাকি দুজন জঙ্গলের ভেতর পালিয়ে গেল। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। পুলিশ এগিয়ে এসে সাপি আর রিয়াকে বাইরে নিয়ে এলো। একজন ইন্সপেক্টর সাপির কাছ থেকে বস্তাটা নিলেন, খুলে দেখলেন। নোটগুলো দেখে তিনি বললেন, এইটা সেই চুরির টাকা। সাপি আর নিজেকে সামলাতে পারল না, সে কেঁদে ফেললো, স্যার আমি চুরি করিনি, আমি কুড়িয়ে পেয়েছিলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ইন্সপেক্টর তার কাঁধে হাত রাখলেন, শান্ত হও বেটা, তুমি কোনো ভুল করনি। মামা এগিয়ে এলেন, চোখে পানি। আমি বুঝেছিলাম কিছু হয়েছে, তাই পুলিশকে খবর দিয়েছিলাম।
ছাপি অবাক হয়ে তাকালো। মামা তাকে জড়িয়ে ধরলেন। তুমি একা নও, আমরা আছি। এই প্রথম সাপি নিজেকে একা মনে করলো না। তাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। সেখানে কিছুক্ষণ পর সেই বিল্ডার এলেন যার টাকা চুরি হয়েছিল। ভদ্রলোক, স্যুট বুট পরা, গম্ভীর চেহারা। তিনি বস্তা খুলে দেখলেন, তারপর সাপির দিকে তাকালেন। এই ছেলেটাই? ইন্সপেক্টর মাথা নাড়লেন। হ্যাঁ স্যার, এই বাচ্চা না থাকলে টাকা ফিরে পাওয়া যেত না। বিল্ডার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বেটা, তুমি এটা নিজের কাছে রাখতে পারতে, কিন্তু রাখোনি। তুমি সৎ। তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, এই ছেলেটাকে পুরস্কার দিন। তারপর সাপির দিকে ফিরে বললেন, আর যদি তুমি চাও, আমি তোমাদের পড়াশোনার সব খরচ বহন করব। সাপি মাথা নিচু করে বলল, স্যার, আমি শুধু আমার বোনকে ভালোভাবে পড়াতে চাই। বিল্ডার হেসে বললেন, সেটাই হবে। কিছুদিন পর কেস বন্ধ হয়ে গেল। টাকা তার মালিক ফিরে পেল, কিন্তু সাপির জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। বিল্ডার তাকে 5 লাখ টাকার চেক দিলেন। এটা তোমার সততার পুরস্কার। সাপির হাত কাঁপছিল। সে চেকটা নিল। বাড়ি ফিরে মামা বললেন, এখন থেকে তোমরা আমার সাথেই থাকবে, বোঝা না, পরিবার। রিয়া খুশিতে লাফিয়ে উঠলেন, ভাইয়া, আমরা এখন ভালো স্কুলে পড়তে পারবো। সাপি হাসলো, কিন্তু তার মনে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝলো ভয় চলে গেছে। কয়েকদিন পর সেই 5 লাখ টাকা মামার হাতে তুলে দিল। এটা রাখুন, রিয়ার পড়াশোনা আর একটা ঘর বানানোর জন্য। মামা অবাক, এটা তো তোমার টাকা। সাপি মাথা নাড়ল, না, আমি পরিশ্রম করে উপার্জন করব, কিন্তু এই টাকা আমি চাই এটা ভালো কাজে লাগুক। মামা তাকে জড়িয়ে ধরলেন। তুমি সত্যি বড় হয়ে গেছো। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে গেল। সাপি স্কুলে ভালো করতে লাগলো। রিয়া হাসি খুশি হয়ে উঠল, কিন্তু সাপি বদলে গিয়েছিল। সে বুঝে গেছে টাকা সবকিছু না। একদিন স্কুল থেকে ফেরার পথে তার সাথে দেখা হলো এক মহিলার। সাদা শাড়ি, শান্ত মুখ। তুমি সাপি তো? জি, আমি অনামিকা, বিল্ডার সাহেবের বোন। তিনি বললেন, আমি একটা ছোট স্কুল চালাই গরিব বাচ্চাদের জন্য। তুমি কি কখনো আসবে? অবশ্যই আসবো। ধীরে ধীরে সে সেখানে যেতে শুরু করলো। ছোট্ট বাচ্চাদের পড়াতে লাগলো। তাদের হাসি দেখে সে এক অন্যরকম শান্তি পেত, যে শান্তি কোনো টাকায় কেনা যায় না। একদিন অনামিকা বললেন, তুমি খুব ভালো মানুষ সাফি। সাফি লজ্জা পেল, কিন্তু তার ভেতরে একটা গর্ব জন্ম নিল। সময় কেটে গেল। একদিন সে সিদ্ধান্ত নিল সেই টাকার একটা অংশ দিয়ে একটা ছোট স্কুল তৈরি করবে। মামা, অনামিকা আর বিল্ডারের সাহায্যে একটা স্কুল গড়ে উঠল। নাম সাফি রিয়া শিক্ষা কেন্দ্র। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে ছেলেটা একদিন কুড়িয়ে জীবন চালাতো, আজ সে অন্যদের ভবিষ্যৎ গড়াচ্ছে। এক সন্ধ্যায় সূর্য ডুবছে। সাপি স্কুলে ছাদে দাঁড়িয়ে, নিচে বাচ্চাদের হাসি। অনামিকা পাশে এসে বললেন, সেদিন তুমি এত ভয় পেয়েছিলে কেন? সাপি দূরে তাকিয়ে বলল, কারণ আমি ভেবেছিলাম টাকা আমার জীবন বদলে দিবে, কিন্তু সেটা আমাকে ভয়, সন্দেহ আর পালানোর মধ্যে ফেলে দিয়েছে। আমি বুঝেছি সত্যিকারের সম্পদ হলো সততা, পরিবার আর অন্যকে সাহায্য করা। অনামিকা হাসলেন, তুমি ঠিক পথ বেছে নিয়েছো। সাপিও হাসলো। এবার তার হাসিতে কোনো ভয় ছিল না, শুধু শান্তি। রাতে সে রিয়াকে জড়িয়ে ধরল। আমরা পারবো, সব ঠিক হবে। বাইরের আকাশে তারা জ্বলছিল। পুরনো কুড়ের মাঠ এখনো অনেক দূরে, কিন্তু সেই দিনের শিক্ষা চিরকাল তার সাথে থাকবে। কারণ কখনো কখনো ভাগ্য আমাদের পরীক্ষা নেয়, কখনো আমাদের হাতে বড় সুযোগ আসে, কিন্তু আসল জয় তখনই হয় যখন আমরা সঠিক সিদ্ধান্ত নেই।